আমাদের আজকের ক্লাস হচ্ছে কারক নির্ণয় নিয়ে। কারক নির্ণয়। যেহেতু কারক নির্ণয় নিয়ে কথা, আমরা কারকের সংজ্ঞা টঙ্গা এইসব জিনিসে যাব না, একেবারে সরাসরি আমরা কারক নির্ণয়ে চলে যাব। কারক নির্ণয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, দেখেন আমরা কারকের প্রশ্নটা কিভাবে আসে সেটা আগে একটুখানি দেখি। আমাদের কারকের প্রশ্ন আসে কিভাবে, যে বললো, মনে করেন বললো আমি বই পড়ি, একটা বাক্য দিল, আমি বই পড়ি, এই বাক্যের একটা পদের নিচে দাগ দেওয়া দিল। একটা বাক্য লিখবে, বাক্য দেওয়া থাকে, বাক্যের একটা পদের নিচে দাগ দেওয়া থাকে, তাই না? একটা পদের নিচে দাগ দিয়ে বলা থাকে এটা কোন কারক। বাক্যের একটা পদের নিচে দাগ দিয়ে বলা হয় এটা কোন কারক, তাই তো? বিভক্তি নিয়ে কিন্তু আজকে আলাপ করবো না, আজকে শুধু কারক নিয়ে আলাপ করবো। তো কারক চেনার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ দিকটা কি জানেন? কারক চেনার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ দিকটা হচ্ছে ক্রিয়াপদকে প্রশ্ন করা। আমরা জানি কারক নির্ণয় করতে হলে ক্রিয়াপদকে প্রশ্ন করতে হয়। কাকে প্রশ্ন করতে হয়? ক্রিয়াপদকে প্রশ্ন করতে হয়। তো ক্রিয়া কি জিনিস? যেই পদ দ্বারা কাজ করা বোঝায় সেটা হচ্ছে ক্রিয়া, তাই না? তো দেখেন আমি বই পড়ি, বাক্যে ক্রিয়া কে? আমি বই পড়ি, বাক্যে ক্রিয়া কোনটা? পড়ি হচ্ছে ক্রিয়া, তাই না? এটা হচ্ছে ক্রিয়া। তাহলে আমাদের কারক নির্ণয় করতে হলে কাকে প্রশ্ন করতে হবে? ক্রিয়াকে প্রশ্ন করতে হবে। এখন এই ক্ষেত্রে কোন প্রশ্ন করলে কোন কারক পাবো সেটা হচ্ছে আমাদের শিখতে হবে। তা আমরা শুরুতেই কর্তৃ, কর্ম, করণ এই তিনটা কারক নিয়ে আগে একটু আলোচনা করতে চাই। কর্তৃ, কর্ম এবং করণ এই তিনটা নিয়ে আলোচনা করবো আগে। ওকে, আসেন আমরা একটুখানি লিখতে চাই যে কর্তৃকারক পেতে হলে কি কি দিয়ে প্রশ্ন করতে হবে। কর্তৃকারক পেতে হলে আমাদের দেখতে হবে কে কাজ করছে। কর্মকারক পেতে হলে আমাদের দেখতে হবে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। আর করণ কারকের ক্ষেত্রে আমাদের প্রশ্ন করতে হবে কিসের সাহায্যে, কি দিয়ে, আর একটা হচ্ছে কি উপায়ে। করণ বলতে আমরা সাধারণত বুঝি যন্ত্র, সহায়ক বা উপায়, এই তিনটা জিনিস বোঝায়। ওকে, ভালো করে খেয়াল করেন। তো কারক নির্ণয় করতে হলে আমি কি বলেছি, বাক্যে দেখতে হবে যে কোন পদটার নিচে দাগ দেওয়া আছে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। কারক নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা? কোন পদটার নিচে দাগ দেওয়া আছে। আমাদের কারক নির্ণয়ের ক্ষেত্রে প্রথম কি দেখতে হবে জানেন? আমরা প্রথমেই কি করে প্রশ্ন করি? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক, কে বা কাটা দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক, এ ধরনের প্রশ্ন করি। তবে কারক নির্ণয়ের প্রথম কাজটা কিন্তু প্রশ্ন করা না। কারক নির্ণয়ের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আমাদের যেই পদটার কারক নির্ণয় করতে বলা হবে, আমাদের দেখতে হবে ওই পদটা নিজে কাজ করছে কিনা। কথা ক্লিয়ার? এটা হচ্ছে প্রথম দেখার কাজ, যে যেই পদটার কারক নির্ণয় করতে বলা হবে ওই পদটা ওখানে কাজ করছে কিনা। যদি সে কর্তৃকারক মানে কাজ করে তাহলে সে কর্তৃকারক, যদি কাজ করে তাহলে কর্তৃকারক। আর কোনো কিছু দেখার নাই, আর কোনো প্রশ্ন করার নাই। যদি দেখি ওই পদটা ওই বাক্যে কোনো কাজ করছে না, তখন আমরা অন্য প্রশ্ন করে দেখবো এটা কোন কারক হয়। কথা ক্লিয়ার? এই জায়গাটাতে কিন্তু আমাদের সবচাইতে বেশি সমস্যাটা হয় এই একটা জায়গায়, সেটা হচ্ছে যে আমরা শুরুতেই প্রশ্ন করে ফেলি কি, কাকে, ইত্যাদি ইত্যাদি। তা আমাদের শুরুতেই প্রশ্ন না, কারক নির্ণয় করতে হলে আমাদের প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে যেই পদটার কারক আমাদের নির্ণয় করতে বলছে ওই পদটা নিজে কাজ করছে কিনা। ঠিক আছে, এখন আসেন। আচ্ছা, মাওয়া ইসলাম সুমি হাওলাদার বলছেন আপনার কোর্সে ভর্তি হতে চাই। আমার কোর্সে ভর্তি হওয়া খুবই সহজ। আমার কোর্সে এখন আমাদের পূর্ণাঙ্গ একটা ব্যাকরণ কোর্সে ভর্তি চলছে। যেই কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনি 01511527124 এই নাম্বারটা টুকে রাখেন। এই নাম্বারটাতে একটা হোয়াটসঅ্যাপ করে শুধু বলতে হবে হোয়াটসঅ্যাপ কোর্সে ভর্তি হতে চাই। 01511527124 এই নাম্বারে একটা নক করলেই আপনার ভর্তির ব্যবস্থা হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। তো যাই হোক, যেটা বলছিলাম যে আগে দেখতে হবে কোন পদটা কাজ করছে। খেয়াল করেন, যদি আমাদের এখানে বলে আমি বই পড়ি, বই কোন কারক, তাহলে আমাদের প্রথম দেখতে হবে এই যে বইয়ের কারক নির্ণয় করতে বলছে, সেটা আমাদের প্রথম দেখতে হবে এই বইটা এই বাক্যে কাজ করছে কিনা। দেখেন তো, আমি বই পড়ি, এখানে কাজ কোনটা? পড়া। এই পড়ার কাজটা কি বই করছে? বইটা কি নিজে পড়ছে? না, বই কোনো কাজ করছে না, তাই না? এখানে কাজ করছে আমি। তার মানে এখানে বই কোনো কাজ করছে না। যেহেতু বই কোনো কাজ করছে না, তাহলে বই কর্তৃকারক হবে না। এখন তাহলে প্রশ্ন করে দেখব যে বই কোন কারক হয়।
আমি কি পড়ি? বই পড়ি। কি পড়ি? বই পড়ি। এই দেখেন আমরা বলছি কি দ্বারা প্রশ্ন করলে, কি দ্বারা প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়? কর্মকারক। তার মানে বইটা হচ্ছে কর্মকারক। তাহলে প্রথম কাজটা হচ্ছে দেখতে হবে কে কাজ করছে। ভালো করে দেখেন, এই জিনিসটা আমি আজকের ক্লাসে মেনলি মাথায় ঢুকাতে চাই, কারণ এই কয়েকদিন আগে খাদ্য অধিদপ্তর একটা পরীক্ষায় একটা কারকের প্রশ্ন নিয়ে বিশাল গ্যাঞ্জাম বেঁধে গেছে। হ্যাঁ, এক এক টিচার এক এক রকম কথাবার্তা, স্টুডেন্টরাও বিরক্ত, টিচাররাও বিরক্ত। তো সব মিলে সেই কারণে ভাবলাম যে আমাদের কারকের বেসিক কনসেপ্টটা আসলে আমাদের ক্লিয়ার না, বেসিক কনসেপ্টটা আমাদের আগে ক্লিয়ার হওয়া দরকার। তো দেখেন, মনে করেন যদি বলি বশিরকে যেতে হবে, একটা বাক্য লিখি, বশিরকে যেতে হবে। বাক্যটা কি বললাম? বশিরকে যেতে হবে। বশিরকে যেতে হবে। খেয়াল করে দেখেন, বশিরকে যেতে হবে বলা হলো, বশিরকে এখানে কোন কারক? বশিরকে যেতে হবে বলা হলো, বশিরকে কোন কারক? আচ্ছা, খেয়াল করেন, এখন যদি আপনি শুরুতেই প্রশ্ন করা শুরু করে দেন, শুরুতেই যদি প্রশ্ন করা শুরু করে দেন, তাহলে বিপত্তিটা কি হবে জানেন? শুরুতেই প্রশ্ন করলে বিপত্তিটা হবে এই জায়গায় যে আপনি প্রশ্ন করবেন কি, কাকে যেতে হবে? বশিরকে যেতে হবে। কাকে যেতে হবে? বশিরকে যেতে হবে, তাই তো? তাহলে উত্তর পাবেন বশিরকে। আপনার কাছে মনে হবে কাকে দিয়ে প্রশ্ন করলে তো কর্মকারক পাওয়া যায়, তার মানে বশির তো একটা কর্মকারক। আপনার কাছে এরকমটা ফিল হবে। বাট সেই কারণে বলছি, আগেই কিন্তু এসব প্রশ্নের ধারে কাছে দিয়ে যাবেন না। আগেই প্রশ্নের ধারে কাছে দিয়ে যাবেন না। আগে কি করবেন? আগে দেখবেন যেই পদটার কারক নির্ণয় করতে বলছো নিজে কাজ করছে কিনা। তাহলে বশিরকে এর যদি কারক নির্ণয় করতে হয়, তাহলে আমাদের দেখতে হবে এই যে কাজটা, এখানে কাজটাকে যেতে হবে, এই যাওয়ার কাজটা কে করবে? এখানে যাওয়ার কাজটা কার দ্বারা সংগঠিত হবে? যাওয়ার কাজটা সংগঠিত হবে বশিরের দ্বারা। তার মানে বশির যেহেতু কাজটা করবে, যে কাজ করে সে অবশ্যই কর্তৃকারক হবে। যে কাজ করে সে কোন কারক হবে? কর্তৃকারক হবে। আর কোনো প্রশ্নের প্রয়োজনই নাই। আচ্ছা, তাপসী বলছেন 49তম বিসিএস এর বিষয়ভিত্তিক বাংলা প্রশ্নের সমাধানটা দিলে ভালো হয়। হ্যাঁ, 49তম বিসিএস এর আমি আসলে চিন্তা করেছিলাম প্রথমে যে 49তম বিসিএস এর যেই প্রিলি, যেটা জেনারেল 20 মার্কের বাংলা, যদিও 20 মার্ক হওয়ার কথা ছিল, এসেছে 22 মার্ক। তাই আমি ভেবেছিলাম ওইটা একটা সমাধান দেবো। তো তারপর দেখলাম যে এটা সমাধান তো সবাই দিচ্ছে। তো সেই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বিষয়ভিত্তিক বাংলার যে 100 নম্বরের প্রশ্ন ছিল 49তমের, সেটার একটা সমাধান দিব, এবং সেটার সমাধানের ভিডিও অতি সত্বর 1-2 দিনের মধ্যে ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেল, যেটা আমাদের ইউটিউব চ্যানেল তো চেনেন, বানান আন্দোলন। আমাদের বানান আন্দোলন নামে যে ইউটিউব চ্যানেল আছে, আমি জানি এখানকার অনেকেই, আমার এই ক্লাসে অনেকেই বানান আন্দোলন ইউটিউব চ্যানেল থেকে এসেছেন। বানান আন্দোলন ইউটিউব চ্যানেলে 1-2 দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনার ভিডিওটা পেয়ে যাবেন। 49তম বিসিএস এর বিষয়ভিত্তিকের যেই উত্তর, সেটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা ভিডিও আপলোড করব, ঠিক আছে? ওকে, খেয়াল করে দেখেন, এখন মনে করেন আমরা একটু অন্যান্য বাক্যগুলো দেখি, আর অন্য বাক্য দেখি। আচ্ছা দেখেন, মনে করেন বলা হলো বাক্যটা, যে প্রশ্নটা এসেছিল সেদিন পরীক্ষায়, শুক্রবার স্কুল বন্ধ। শুক্রবার স্কুল বন্ধ থাকে, ওখানে বিদ্যালয়ের কথাটা ছিল, আমি স্কুল লিখলাম। শুক্রবার স্কুল বন্ধ থাকে। শুক্রবার স্কুল বন্ধ থাকে, এই বাক্যটা, শুক্রবার স্কুল বন্ধ থাকে, এই বাক্যটার ক্ষেত্রে শুক্রবার স্কুল বন্ধ থাকে, এই বাক্যটার ক্ষেত্রে স্কুল, শুক্রবার স্কুল বন্ধ থাকে এই বাক্যটার ক্ষেত্রে স্কুল কোন কারক? শুক্রবার স্কুল বন্ধ থাকে এই বাক্যে স্কুল কোন কারক? এটা নিয়ে একটা প্রশ্ন ছিল। তো এটা নিয়ে মোটামুটি একটা বিশাল কি বলা যায়, তুলকালাম কাণ্ড ঘটে গেছে সারা দেশে টিচারদের মধ্যে। একটা অংশ টিচাররা উত্তর করছেন যে শুক্রবার কি বন্ধ থাকে? স্কুল বন্ধ থাকে। তো কি দ্বারা প্রশ্ন করলে কোন কারক পাওয়া যায়? কর্মকারক পাওয়া যায়, সুতরাং এটা কর্মকারক। এটা অনেকেই, বেশিরভাগই এটা উত্তর করেছেন। কিন্তু আমি যেটা শুরুতেই বললাম যে কারক নির্ণয় করতে হলে প্রথম আপনার কাজ কিন্তু প্রশ্ন করা না, প্রথম এটা দেখতে হবে যেই পদটার কারক নির্ণয় করতে বলছে ওই পদটা নিজে কাজ করছে কিনা। যেই পদটার কারক নির্ণয় করতে বলছে ওই পদটা নিজে কাজ করছে কিনা। এখন নিজে কাজ করা বলতে আপনি সবসময় এটা ভাববেন না যে নিজে কাজ তো করতে পারে শুধু ব্যক্তি বা প্রাণী, কোন বস্তু তো আর নিজে কাজ করতে পারে না। কিন্তু কারকের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু এরকম ভাবে চিন্তা করা যাবে না। কারকের ক্ষেত্রে মনে রাখতে হবে একটা বস্তুও কাজ করতে পারে, একটা ব্যক্তিও কাজ করতে পারে, একটা বস্তুও কাজ করতে পারে। কারকের ক্ষেত্রে ব্যাপারটা এইভাবে চিন্তা করতে হবে। কারকের ক্ষেত্রে কোনোভাবে এইভাবে চিন্তা করবেন না যে বস্তু তো কাজ করতে পারে না। কমন সেন্সটা সাইডে রাখবেন, কারক নির্ণয়ের ক্ষেত্রে কমন সেন্সটা সাইডে রাখবেন, ব্যাকরণিক সেন্সটা কাজে লাগাবেন। দেখেন, শুক্রবার স্কুল বন্ধ থাকে, এখানে ক্রিয়া কোনটা? এখানে কাজ কি? এখানে কাজ হচ্ছে বন্ধ থাকা। কাজটা কি? বন্ধ থাকা। এখন প্রশ্ন হচ্ছে
কে বন্ধ থাকার কাজটা করছে। আমরা কিন্তু বলেছি কে কাজ করছে, এটা দিয়ে প্রশ্ন করতে হবে। তো বন্ধ থাকার কাজটা কে করছে? বন্ধ থাকার কাজটা কে করছে বলেন? শুক্রবার স্কুল বন্ধ থাকে, বন্ধ থাকার কাজটা কে করছে? স্কুল করছে, সেখানে স্কুল কর্তৃপক্ষ। হ্যাঁ, বন্ধ রাখার কাজটা করছে কর্তৃপক্ষ, কিন্তু বন্ধ থাকার কাজটা কিন্তু স্কুলই করছে, স্কুল নিজেই বন্ধ থাকছে। কথা কি বোঝা গেল? যদি এখন প্রশ্ন করতাম, ভালো করে বুঝেন জিনিসটা, যদি প্রশ্নটা করতাম এরকম, শুক্রবার স্কুল বন্ধ রাখা হয়েছে, দেখেন ভালো করে বুঝেন, যদি বাক্যটা থাকতো শুক্রবার স্কুল বন্ধ রাখা হয়েছে, যদি বাক্য থাকতো শুক্রবার স্কুল বন্ধ রাখা হয়েছে, এখানে স্কুল কোন কারক? এই বাক্যে আমাদের ক্রিয়া কোনটা? এই বাক্যে কাজটা কি? বন্ধ রাখা হয়েছে, এটা হচ্ছে কাজ। বন্ধ রাখা হয়েছে, এটাই তো কাজ। তো স্কুল নিজে কি বন্ধ রেখেছে? না, এখানে কর্তৃপক্ষ বন্ধ রেখেছে, এখানে স্কুল বন্ধ রাখার কাজটা করে নাই। সেখানে এখানে কিন্তু স্কুল কর্তৃকারক না, এটা কিন্তু স্কুল কর্মকারক। কি বন্ধ রাখা হয়েছে? স্কুল বন্ধ রাখা হয়েছে। কিন্তু যখন বলছি শুক্রবার স্কুল বন্ধ থাকে, তার মানে এখানে কাজটা কি? বন্ধ থাকা। বন্ধ থাকার কাজটা কে করছে? স্কুল করছে, সেখানে স্কুল কর্তৃকারক। কথা কি বোঝা গেল? তার মানে আমাদের কারক নির্ণয়ের ক্ষেত্রে দেখতে হবে ব্যক্তি হোক বা বস্তু হোক, কিছুই এসে যায় না, দেখতে হবে সে ওখানে কাজটা তার দ্বারা হচ্ছে কিনা, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, মনে করেন যদি বলি যে পাহাড় থেকে জল নামছে, পাহাড় থেকে জল নামছে, দেখেন পাহাড় থেকে জল নামছে, এখানে যদি আমরা প্রশ্ন করি পাহাড় থেকে জল নামছে, এখানে জল কোন কারক? পাহাড় থেকে জল নামছে, জল কোন কারক? সাধারণভাবে মনে হবে কর্ম, কি নামছে? জল নামছে, কিন্তু না, এখানে ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে নামছে। এই যে নামছে, নামার কাজটা কে করছে? পাহাড় থেকে যে নামছে, কে নামছে? নামার কাজটা কে করছে? আমি বা আপনি নামছি নাকি? না, কে নামছে? জল নামছে। তাহলে নামার কাজটা কে করছে? জল করছে, সুতরাং জল অবশ্যই কর্তৃকারক হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে বাক্যে কারক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ওইসব প্রশ্ন পড়ে, আগে দেখতে হবে যেই পদটা কারক নির্ণয় করতে বলা হচ্ছে ওই পদটা নিজে কাজটা করছে কিনা। যদি সে নিজে কাজটা করে তাহলে তখন অবশ্যই সে কর্তৃকারক হবে, আর যদি সে কাজ না করে তখন আপনি প্রশ্ন করে দেখবেন সেটা কোন কারক হয়। এরকম আরো কিছু উদাহরণ দিতে চাই। যেমন মনে করেন আমরা যদি উদাহরণ লিখি যে ট্রেনটি স্টেশন ছাড়লো, ট্রেনটি কি ছাড়লো? ট্রেনটি স্টেশন ছাড়লো। ভালো করে দেখেন, ট্রেনটি স্টেশন ছাড়লো, এই বাক্যে ট্রেনটি কোন কারক? ট্রেনটি স্টেশন ছাড়লো, এই বাক্যে ট্রেনটি কোন কারক? একই রকম জিনিস, ভালো করে দেখেন, ট্রেনটি স্টেশন ছাড়লো, এখানে ক্রিয়া কোনটা? কাজ হচ্ছে ছাড়লো, তাই না? এটা হচ্ছে কাজ। তাহলে এই যে ছাড়লো, ছাড়ার কাজটা কে করছে? ট্রেন নিজেই তো করছে, তাই না? ট্রেনটি স্টেশন ছাড়লো, তার মানে কে ছেড়ে গেল? ট্রেনটা স্টেশনটা ছেড়ে চলে গেল। তাহলে এই যে স্টেশন ছেড়ে চলে যাওয়ার কাজটা কে করলো? ট্রেন করলো। যেহেতু ট্রেন কাজ করলো, সুতরাং এখানে ট্রেন কিন্তু অবশ্যই কর্তৃকারক। বলেন জিনিসটা বোঝা যাচ্ছে কিনা? এরকম উদাহরণ অনেক দেওয়া যায়, অসংখ্য দেওয়া যায়। ধরেন আমি যদি আবার উদাহরণ দিই যে অর্থ অনর্থ ঘটায়, অর্থ অনর্থ ঘটায়, খেয়াল করেন, অর্থ অনর্থ ঘটায়, এই বাক্যে অর্থ কোন কারক? অর্থ অনর্থ ঘটায়, এই বাক্যে অর্থ কোন কারক? দেখেন তো এখানে ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে ঘটাই। এই যে অনর্থ ঘটাচ্ছে, ঘটানোর কাজটা কে করছে? ঘটানোর কাজটা কে করছে? এই অর্থটা এই অনর্থ ঘটানোর কাজটা করছে, সেখানে অর্থটা কর্তৃকারক। বোঝা যাচ্ছে? দেখেন 2019 সালে প্রাইমারি স্কুলের পরীক্ষা একটা প্রশ্ন এসেছিল, প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়। প্রশ্নটা ছিল টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে। আমাদের প্রশ্ন করা হচ্ছে এখানে টাকায় কোন কারক? টাকায় টাকা আনে, এখানে টাকায় কোন কারক? ভালো করে দেখেন, টাকায় টাকা আনে, এখানে টাকায় কোন কারক? দেখেন এখানে ক্রিয়া কোনটা? কাজটা কি? কাজটা হচ্ছে আনা। এই যে আনার কাজটা, এই আনার কাজটা কে করছে? এই টাকাটাকে কে আনছে? এই টাকাটা আনছে, তাই না? আনার কাজটা কে করছে? এই টাকা আনার কাজটা করছে, সেই কারণে এই টাকায় কোন কারক হবে? কর্তৃকারক হবে। বোঝা যায়? বলেন প্রথম কথা কি বললাম? কর্তৃকারকের ক্ষেত্রে দেখতে হবে যে বাক্যে কাজটা কে করছে, কাজটা যার দ্বারা সংগঠিত হবে সে হবে
কর্তৃকারক। আপনার সুন্দর করে এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন তো, এটা একটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে ফেলেন। আমরা বলছি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়, এটাও কিন্তু আমাদের এর মধ্যে মোটামুটি একটু আমরা আলোচনা করে ফেলেছি ইতিমধ্যেই। যেমন ধরেন আমরা যদি এখন উদাহরণ লিখি, আমি উদাহরণগুলো মুছে দেবো তো সেই কারণে আপনাদেরকে বললাম একটু স্ক্রিনশট নিয়ে নিতে। ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো, এই বাক্যে ডাক্তার কোন কারক? বলা হলো ডাক্তার ডাকো, এই বাক্যে ডাক্তার কোন কারক? ডাক্তার ডাকো, এই বাক্যে ডাক্তার কোন কারক? ডাক্তারকে এখানে কাজ করছে, দেখেন এখানে কাজ কোনটা? ডাকা। কে ডাকছে? ডাক্তার নিজে কি ডাকছে? না, ডাকার কাজটা তো ডাক্তার করছে না। যেহেতু ডাক্তার নিজে ডাকার কাজটা করছে না, তাহলে ডাক্তার অবশ্যই কর্তৃকারক হবে না। তাহলে এবার আমি প্রশ্ন করব, কাকে ডাকবে? কাকে ডাকবে? ডাক্তারকে ডাকবে। কাকে ডাকবে? ডাক্তার ডাকবে। তো কাকে দিয়ে প্রশ্ন করলে, দেখেন কাকে দিয়ে প্রশ্ন করলে কোন কারক হয়? কর্মকারক হয়। কথা বোঝা গেল? এভাবে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সাধারণত কর্মকারক হবে। এবার দেখেন করণ কারকে কি বলছি, কিসের সাহায্যে, কি দিয়ে, কি উপায়ে, এই প্রশ্নগুলো করলে করণ কারক পাওয়া যায়। কিসের সাহায্যে, কি দিয়ে, কি উপায়ে, এই প্রশ্নগুলো করলে, বা আমরা জানি যে যন্ত্র, সহায়ক বা উপায় বোঝালে সেটা করণ কারক হতে পারে। যন্ত্র, সহায়ক বা উপায় বোঝালে সেটা করণ কারক হয়। যেমন মনে করেন আমরা যদি বলি আমি কলমে লিখি, আমি কলমে লিখি। আচ্ছা, আমি কলমে লিখি বলে যদি বলি আমি কলমে লিখি, এখানে কলমে কোন কারক? তাহলে বলেন তো, আমি কলমে লিখি মানে কি? কলমের উপরে লিখি? অবশ্যই না। আমি কলমে লিখি মানে কি? কলম দিয়ে লিখি, তাই না? আমি কি দিয়ে বা কিসের সাহায্যে লিখি? কলমের সাহায্যে লিখি, কলম দিয়ে লিখি, সেই কারণে এটা কোন কারক হবে? এটা হবে করণ কারক। কি দিয়ে, কি উপায়ে, কিসের সাহায্যে প্রশ্ন করলে কোন কারক হবে? করণ কারক হবে। ওকে, এখন দেখেন গুরুত্বপূর্ণ উদাহরণ দিচ্ছি যেগুলোতে আমাদের কনফিউশন হতে পারে, এমন কয়েকটা কনফিউজিং উদাহরণ দিচ্ছি। মনে করেন বলা হলো যে ছেলেরা ফুটবল খেলে। আরেকটা বলা হলো ছেলেরা ক্রিকেট খেলে। ছেলেরা ফুটবল খেলে, ছেলেরা ক্রিকেট খেলে। আচ্ছা, ছেলেরা ফুটবল খেলে, ছেলেরা ক্রিকেট খেলে, বলেন তো ফুটবল কোন কারক হবে আর ক্রিকেট কোন কারক হবে? দেখি পারেন কিনা। যখন বলছে ছেলেরা ফুটবল খেলে, আচ্ছা তখন প্রশ্ন হবে কি দিয়ে খেলে? কি দিয়ে খেলে? ফুটবল দিয়ে খেলে। কি দিয়ে খেলে? ফুটবল দিয়ে খেলে। তো কি দিয়ে দ্বারা প্রশ্ন করলে, কি দিয়ে দ্বারা প্রশ্ন করলে করণ কারক হয়, তাই এটা করণ কারক। আর যখন বলছি ছেলেরা ক্রিকেট খেলে, তখন প্রশ্ন হবে কি খেলে? ছেলেরা ক্রিকেট খেলে, ছেলেরা কি খেলে? কি খেলে, কি দ্বারা প্রশ্ন করলে কর্মকারক হবে। এই জায়গাটা একটা সূত্র আছে, ভালো করে মনে রাখেন, সূত্রটা একটু ভালো করে শিখে নেন। সূত্রটা হচ্ছে যদি খেলার কথা থাকে তাহলে দেখবেন ওই খেলার নাম এবং খেলার যে উপকরণ যেটা দিয়ে খেলছে, খেলার নাম আর উপকরণ একই জিনিস কিনা। যদি খেলার নাম আর উপকরণ একই জিনিস হয় তাহলে সেই খেলাটা করণ কারক হয়। আর যদি খেলার নাম আর উপকরণ ভিন্ন হয় তাহলে সেটা কর্মকারক হয়। যেমন দেখেন ছেলেরা ফুটবল খেলে, এখানে খেলার নাম কি? খেলার নাম হচ্ছে ফুটবল, তাই তো? খেলার নাম ফুটবল। এই ফুটবল খেলার উপকরণ কি? এর উপকরণও তো ফুটবল। ফুটবল তো ফুটবল দিয়েই খেলে, তাহলে খেলার নামও ফুটবল খেলা আর উপকরণও ফুটবল, দুইটা একই জিনিস। যেহেতু দুইটা একই জিনিস সেই কারণে এটা করণ কারক। কিন্তু দেখেন ক্রিকেট খেলার নাম ক্রিকেট, কিন্তু এর উপকরণ কি? ক্রিকেট কি ক্রিকেট দিয়ে খেলে? ক্রিকেট বলে কি বাস্তবে কোনো জিনিস আছে? নাই তো। তার মানে ক্রিকেট খেলার নাম ক্রিকেট, কিন্তু এর উপাদান কি? উপকরণ কি? উপকরণ হচ্ছে ব্যাট এবং বল। ব্যাট বল দিয়ে ক্রিকেট খেলে, তাই না? তাহলে খেলার নাম ক্রিকেট কিন্তু উপকরণ ব্যাট বল, দুইটা ভিন্ন জিনিস, সেই কারণে এটা হয়ে যাবে কর্মকারক। তাহলে এখন আপনারা এই কমন সেন্স দিয়ে একটুখানি চিন্তা করেন তো, যদি বলি যে মনে করেন বললাম যে ছেলেরা তাস খেলে। কি খেলে? ছেলেরা তাস খেলে। যদিও তাস খেলা ভালো কাজ না, আমি নিরুৎসাহিত করছি। ছেলেরা তাস খেলে, ছেলেরা তাস খেলে, এই তাস কোন কারক হবে? এই যে বাঙালি বাবু উত্তর করেছেন করণ কারক। এক্স্যাক্টলি, অবশ্যই করণ কারক। কারণ দেখেন তাস খেলার নাম কি? তাস খেলার নাম হচ্ছে তাস খেলা। আবার তাস খেলার উপকরণ কি? এটা উপকরণ তো তাস, তাস দিয়েই তো তাস খেলে। তাহলে তাস খেলার নামও তাস খেলা, আবার উপকরণও তাস, সেই কারণে যেহেতু দুইটা একই জিনিস সেই কারণে এটা করণ কারক হবে। আচ্ছা, যদি তাস খেলার জায়গায় আমি বলতাম দাবা খেলে, ছেলেরা দাবা খেলে, তাহলে দাবা কোন কারক হতো বলেন তো দেখি? ছেলেরা দাবা খেলে, দাবা কোন কারক হতো বলেন তো দেখি? দাবা খেলার নাম দাবা খেলা, কিন্তু এর উপকরণ কি? উপকরণ কি দাবা? দাবা বলে তো কোনো জিনিস নাই ভাই। তার মানে দাবা খেলার নাম দাবা খেলা, কিন্তু এর উপকরণ কি? এর উপকরণ হচ্ছে দাবার কোর্ট এবং গুটি। তাহলে খেলার নাম দাবা খেলা, কিন্তু উপকরণ কোর্ট এবং গুটি, তাহলে দুইটা ভিন্ন জিনিস। ভিন্ন জিনিস হলে আমরা বলেছি ভিন্ন হলে কি হয়ে যাবে? কর্মকারক। ভেরি গুড।
ওকে, এখন চলে আসেন আমরা একটু সম্প্রদান কারকে যাব। এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন তো চট করে দেখি, এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন, এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন। আমরা এবার চলে যাব সম্প্রদান কারক। সম্প্রদানটা আমি একটু অন্য কালিতে লিখতে চাই। আচ্ছা, সম্প্রদান কারক। সম্প্রদান বলতে আমরা জানি নিঃস্বার্থভাবে কোনো কিছু দান করলে তাকে বলা হয় সম্প্রদান কারক। তাহলে নিঃস্বার্থ দান অর্থাৎ সত্য ত্যাগ হলে সেটা সম্প্রদান কারক হয়। নিঃস্বার্থ দান অর্থাৎ সত্য ত্যাগ হলে সম্প্রদান কারক হয়। আর একটা হচ্ছে জন্য বা নিমিত্ত বোঝালে সম্প্রদান কারক হয়। জন্য বা নিমিত্ত বোঝালে সেটা সম্প্রদান কারক হয়। আচ্ছা, এরশাদ একটা কথা বলছেন, ফুলের গন্ধে মাথা ঘোরা, এখানে ফুলের কোন কারক? এটা আমি বলবো, এটা বলবো, সমস্যা নাই। ওকে, তাহলে আমরা বলছি সত্য ত্যাগ হলে, নিঃস্বার্থভাবে দান হলে সম্প্রদান কারক হয়। এটা আমরা সবাই জানি যে নিঃস্বার্থভাবে দান হলে সেটা সম্প্রদান কারক হয়ে যায়, তাই না? নিঃস্বার্থ দান, সম্প্রদান মানে কি? নিঃস্বার্থভাবে কোনো কিছু দান করলে সেটাকে বলে সম্প্রদান। যদিও রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সম্প্রদান কারককে স্বীকার করেননি। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারককে স্বীকার করেননি? সম্প্রদান কারককে তিনি স্বীকার করেননি। ঠিক আছে, খেয়াল করে দেখেন। আমরা যদি উদাহরণ লিখি, মনে করেন বললাম ভিক্ষুককে ভিক্ষা দাও, চিরকালীন একটা উদাহরণ দিলাম, ভিক্ষুককে ভিক্ষা দাও। আরেকটা নিলাম, ধোপাকে কাপড় দান করো। আরেকটা বললাম, সমিতিতে চাঁদা দাও। যদিও দেখেন এই চাঁদা, চাঁদা বললেই কিন্তু আবার একটু আমরা অন্যরকম বুঝি, তাই না? চাঁদা বললেই আমাদের মাথায় ঘোরে এখন অন্য কিছু। এই চাঁদা বলতে কিন্তু সেই চাঁদা না। সমিতিতে চাঁদা দাও বলতে কি বোঝায় জানেন? সমিতিতে চাঁদা দাও বললে বোঝায় যে সমিতিতে ওই যে দান করে না, ওই দান করাটা হচ্ছে চাঁদা, দান করা। ঠিক আছে, সমিতিতে চাঁদা দাও বললে এখানে ওই যে সমিতি বলতে এখানে বোঝাচ্ছে যে যেগুলো স্বেচ্ছাসেবক সংগঠন থাকে সেইগুলোকে বোঝাচ্ছে। আর চাঁদা দেওয়া বলতে এখানে দান করা বোঝাচ্ছে। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখেন আমরা একটু দাগ দিই। আমরা তো দাগ দিই নাই, দাগ না দিলে তো আর হচ্ছে। আচ্ছা, আমি একটু দাগ দিই। একজন বলছেন যে এখনকার বইতে সম্প্রদান কারক নাই, এখনকার নবম দশম শ্রেণীর যে বোর্ড ব্যাকরণ বইটা আছে, নতুন যে বোর্ড ব্যাকরণ বই, সেখানে সম্প্রদান কারক নাই, সেখানে সম্বন্ধ কারক বলে একটা কারক ঢোকানো হয়েছে, সেখানে সমাসের ক্ষেত্রে সমাস প্রধানত 4 প্রকার বলা হয়েছে, দ্বিগু সমাস বলে আলাদা কোনো সমাস নাই, কর্মধারের মধ্যে ঢুকানো হয়েছে। এইসব আপনাদের চাকরির ক্ষেত্রে কোনো কাজে আসবে না। আপনাদের চাকরির ক্ষেত্রে আমাদের যে প্রচলিত ব্যাকরণ, সেই প্রচলিত ব্যাকরণটাই শিখতে হবে। ঠিক আছে, ওকে। এই তিনটা কোন কারক হতে পারে? আমি 1 2 3 লিখে দিই, আপনারা 1 2 3 করে উত্তর দেন, দেখি কোনটা কোন কারক হবে। আর এর মধ্যে আমি একটু উত্তর দিই। এর মধ্যে উত্তর দেব কি? সুমন হাসান বলছে কোর্সের বিষয়ে বলেন। আচ্ছা, ফুলের গন্ধে মাথা ঘুরে, ওটা তো বলবোই। কোর্সের বিষয়ে, সুমন কোর্সের বিষয়ে বলতে বলছেন। কোর্সের বিষয়ে আমি তোমাদের বলে দিয়েছি যে আমাদের এই যে নাম্বারটা 01511 52 71 24 বাঙালি স্টাইলে ফোন নাম্বার বললাম, 01511 52 71 24, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে শুধু বলতে হবে সবুজ স্যারের কোর্সে ভর্তি হতে চাই। এই মুহূর্তে আমাদের যে কোর্সটা চলছে সেটা হচ্ছে পূর্ণাঙ্গ ব্যাকরণ কোর্স চলছে। এই মুহূর্তে যে কোর্সটা চলছে সেটা পূর্ণাঙ্গ ব্যাকরণ কোর্স। পূর্ণাঙ্গ ব্যাকরণ কোর্স মানে যে কোর্সে একদম ব্যাকরণের শুরু থেকে, শূন্য থেকে শুরু হবে, একদম শূন্য থেকে শেষ পর্যন্ত করানো হবে এই পূর্ণাঙ্গ ব্যাকরণ কোর্সটাতে। ঠিক আছে, এই পূর্ণাঙ্গ ব্যাকরণ কোর্সটাতে আমাদের এই মুহূর্তে ভর্তি চলছে। এখানে আপনি ভর্তি হতে পারেন। এটাতে কি কি আমাদের কোন কোন পরীক্ষা কভার করবে বলি। আমাদের বিসিএস এর ব্যাকরণ কভার করবে, প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকের বা প্রধান শিক্ষকের ব্যাকরণ কভার করবে, ব্যাংক জবের ব্যাকরণ কভার করবে, 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষাগুলোর ব্যাকরণ কভার করবে, ইউনিভার্সিটি অ্যাডমিশনের ব্যাকরণ কভার করবে। মানে যত শ্রেণীর যত ব্যাকরণ আছে, যত পরীক্ষার যত ব্যাকরণ আছে, সকল ব্যাকরণই আমাদের এই
একটা কোর্স থেকে কভার করবে। ঠিক আছে, সুতরাং আপনার যদি ব্যাকরণের দুর্বলতা থাকে, ব্যাকরণের ভীতি থাকে, তাহলে যে কোনো পরীক্ষার ব্যাকরণের জন্য আমাদের এই কোর্সটা, কারণ এটা একদম শূন্য থেকে শুরু করা হবে। এই কোর্সটা আমাদের আগামী 15 অক্টোবর থেকে ক্লাস শুরু হবে এবং ইতিমধ্যে ভর্তি কার্যক্রম চলছে। ওকে, উত্তর আসা শুরু হয়েছে। হাসমত আলী বলছেন 3টাই সম্প্রদান কারক। জাহিদ হাসান বলছেন 1 নম্বরটা সম্প্রদান, 2 নম্বরটা কর্ম, 3 নম্বরটা কর্ম। আচ্ছা, ওকে, আসেন। তন্ময় বলছে এগুলো কি অ্যাডমিশনের জন্য না? হ্যাঁ, কারক তো অ্যাডমিশন আছেই তো, অ্যাডমিশন সিলেবাসে কারক আছে তো। কর্ম, সম্প্রদান, সম্প্রদান। ওকে, আজমিন জাহান বলছেন প্রথমটা কর্ম, দ্বিতীয়টা সম্প্রদান, তৃতীয়টা সম্প্রদান। ইমরান কবির বলছেন প্রথম 3টাই সম্প্রদান। সানভীর বলছেন 3টাই সম্প্রদান। শিপন বলছেন সম্প্রদান। আচ্ছা, নাহিদ বলছেন ভিক্ষা কর্মকারক। প্রিয়তা বলছেন ভিক্ষা সম্প্রদান, ধোপাকে কর্ম, চাঁদা সম্প্রদান। আচ্ছা, খেয়াল করেন, এই ভুলগুলো হওয়া খুব স্বাভাবিক। হ্যাঁ, দেখেন আমি একটু জিনিসটা শিখাই। দেখেন, ভিক্ষুককে ভিক্ষা দাও, হ্যাঁ, এখানে ভিক্ষুককে ভিক্ষা দেওয়া হচ্ছে মানে নিঃস্বার্থভাবে দিয়ে দেওয়া হচ্ছে। নিঃস্বার্থভাবে দিয়ে দিলে অবশ্যই সেখানে সম্প্রদান কারক আছে, অবশ্যই সম্প্রদান কারক আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু কোনটা সম্প্রদান কারক হবে? দেখেন, আমি সম্প্রদান কারক লিখেছি কাকে, তার মানে সম্প্রদান কারক পেতে হলে কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। ভিক্ষুককে ভিক্ষা দাও, কাকে ভিক্ষা দাও? ভিক্ষুককে। এই কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা হবে সম্প্রদান কারক। ভিক্ষুককে কি দাও? ভিক্ষা দাও। কি দাও? ভিক্ষা দাও। কি দ্বারা প্রশ্ন করলে হয়ে যাবে কোন কারক? কর্মকারক। তাহলে এখানে কিন্তু ভিক্ষা কর্মকারক। তার মানে এই যে দেখেন, এখানে ব্যাপারটা কি ঘটেছে, যে আমরা বইতে পড়েছি ভিক্ষুককে ভিক্ষা দাও, এটা তো সম্প্রদান কারক। এখন আমরা ওইটা খেয়াল করছি না দাগটা কার নিচে আছে। বইতে যে দাগটা দেওয়া আছে, বইতে উদাহরণে দাগটা দেওয়া আছে ভিক্ষুকের নিচে, কিন্তু আমি দাগটা চেঞ্জ করে দিয়েছিলাম ভিক্ষার নিচে। দেখেন, কারকের ক্ষেত্রে শুধু দাগটা চেঞ্জ করে দিলে কিন্তু কারক চেঞ্জ হয়ে যায়, শুধু দাগ চেঞ্জ করে দিলেই কারক চেঞ্জ হয়ে যায়। সেই কারণে কারকের ক্ষেত্রে দাগটা খেয়াল করা খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা জিনিস বলি, যে কারক হচ্ছে ব্যাকরণের একমাত্র টপিক, যেই টপিকটা মুখস্থ করে কোনোদিন আপনি পারবেন না। কারণ কি জানেন? কারণ কারকের ক্ষেত্রে একটা শুধু দাগটা চেঞ্জ করে দিলে আপনার কারক চেঞ্জ হয়ে যায়। কারকের ক্ষেত্রে একটা শব্দ একটু পরিবর্তন করে দিলে কারক চেঞ্জ হয়ে যায়। খেয়াল করেন, ধোপাকে কাপড় দান করো। আচ্ছা, ধোপাকে কাপড় দান করার আগে আমি আরেকটা জিনিস একটু বলে দিই। কারকের ক্ষেত্রে, সম্প্রদান কারকের ক্ষেত্রে, সম্প্রদান কারকের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবেন যে যাকে দান করা হবে, যাকে দান করা হবে সে হবে সম্প্রদান, যাকে দান করা হবে সে সম্প্রদান, আর যা দান করা হবে সেটা হবে কর্ম। যাকে দান করা হবে সে সম্প্রদান, যা দান করা হবে সেটা কর্ম। আচ্ছা, ভিক্ষুককে ভিক্ষা দাও, তো কাকে দান করা হবে? ভিক্ষুককে। যাকে দান করা হবে সে সম্প্রদান। ভিক্ষুককে কি দেবে? ভিক্ষা দেবে। যা দান করা হবে সেটা কর্ম। খেয়াল করেন, ধোপাকে কাপড় দান করে, এটাকে আপনারা অনেকেই বেশিরভাগই কর্মকারক বলেছেন। কারণ ওই যে বইতে পড়েছেন ধোপাকে কাপড় দিলে কর্মকারক হয়, বইতে উদাহরণটা পড়েছেন তো, বইতে আছে। কিন্তু এটা খেয়াল করেন নাই যে আমি বইয়ের উদাহরণটা দিয়েছি কিন্তু একটা শব্দ একটু চেঞ্জ করে দিয়েছি। বইতে কি ছিল জানেন? বইতে ছিল ধোপাকে কাপড় দাও, আমি সেখানে করে দিয়েছি ধোপাকে কাপড় দান করো। দেখছেন, একটুখানি শব্দ চেঞ্জ করে দিয়েছি, কারো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা বলেই দিয়েছি দান করলে, দান করে তার ফেরত নেওয়া হয় না। ধোপাকে কাপড় দান করো, ধোপাকে আপনি কাপড় দান করতে পারেন না। ধোপা একটা গরিব মানুষ, তাকে আপনি একটা কাপড় দান করলেন, করতেই পারেন। তা আমরা বলছি কি, দান করো বলেই দিয়েছি। দান করো মানে তো দান করে আর ফেরত নেওয়া হয়নি, সেটা নিঃস্বার্থভাবে দিয়ে দেওয়া হয়। সেই কারণে অবশ্যই সেখানে সম্প্রদান কারক হবে। খেয়াল করে দেখেন, আমরা বলছি যাকে দান করা হবে সে সম্প্রদান, যা দান করা হবে সেটা কর্ম। তো ধোপাকে কাপড় দান করো, কাকে দান করব? ধোপাকে দান করবো, সে কারণে ধোপাকে হবে কি? ধোপাকে হয়ে যাবে সম্প্রদান কারক। যাকে দান করবো সে কি হয়ে যাবে? যাকে দান করবো সে হয়ে যাবে সম্প্রদান কারক। ধোপাকে কি দান করব? কাপড় দান করবো। এই যে যা দান করা হবে সেটা হচ্ছে কর্ম, তাহলে কাপড় হচ্ছে কর্মকারক। কিন্তু হ্যাঁ, যদি এটাই আমরা বলতাম যে এইরকম বলতাম এই জিনিসটা, আমরা যদি বাক্যটাকে এইভাবে বলতাম যে ধোপাকে কাপড় দাও, হ্যাঁ ধোপাকে কাপড় দাও, যেটা বইতে দেওয়া আছে ধোপাকে কাপড় দাও, হ্যাঁ ধোপাকে কাপড় দাও বলছি মানে ধোপাকে কাপড় কাচার জন্য দিচ্ছি, আবার ফেরত নেব। তার মানে এখানে কিন্তু দান হচ্ছে না। যেহেতু ধোপাকে কাপড় দাও বললে এখানে দান হচ্ছে না, সেই কারণে এখানে সম্প্রদান হবে না। সেক্ষেত্রে আপনি প্রশ্ন করতে পারেন কাকে কাপড় দাও? ধোপাকে। কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়, তাই এটা কর্মকারক হবে। ঠিক আছে, দুইটা কিন্তু আলাদা জিনিস।
এবার দেখেন সমিতিতে চাঁদা দাও, চাঁদা, তাহলে এই যে চাঁদা দেওয়া কিন্তু একটা দান, তাই না? চাঁদা দেওয়াটা কি বললাম, একটা দান। তাহলে আপনারা এখন বলেন তো সমিতি কোন কারক হবে আর চাঁদা কোন কারক হবে? এখন একটু বলেন সমিতি কোন কারক হবে আর চাঁদা কোন কারক হবে? সমিতি কোন কারক হবে আর চাঁদা কোন কারক হবে? সমিতি কোন কারক হবে আর চাঁদা কোন কারক হবে বলেন। খেয়াল করেন, তাহলে সমিতিতে চাঁদা দাও, তাহলে কাকে দান করা হবে? সমিতিকে। যাকে দান করা হবে সে হবে সম্প্রদান। কি দান করা হবে? চাঁদা। যা দান করা হবে সেটা কর্ম। এই তো, তাই না? আচ্ছা, এখন খেয়াল করে দেখেন আরেকটা ক্ষেত্রে কিন্তু সম্প্রদান করা হয়, শুধু দান করলে সম্প্রদান হয় তা না, আরো একটা ক্ষেত্রে সম্প্রদান করা হয়। এই যে জন্য বা নিমিত্ত বোঝালে সম্প্রদান করা হয়। জন্য বা নিমিত্ত, জন্য বা নিমিত্ত মানে কারণ, নিমিত্ত মানে কি কারণ, জন্য বা কারণ বোঝালে সম্প্রদান কারক হয়। যেমন মনে করেন বলা হলো একটা বাক্য এরকম, বেলা যে পড়ে এলো সখী জলকে চল, বেলা যে পড়ে এলো সখী জলকে চল, এই বাক্যের এই যে জলকে কোন কারক? বেলা যে পড়ে এলো সখী জলকে চলের মানে কি? জলকে চল এর মানে হচ্ছে জল আনতে চল। তাহলে কিসের জন্য যাবে? জলের জন্য যাবে। যেহেতু জলের জন্য যাবে, জন্য বোঝাচ্ছে, সেই কারণে এটাও কিন্তু সম্প্রদান কারক। এর একটা আলাদা নাম আছে, একে বলে নিমিত্তার্থে সম্প্রদান। কি বলা হয়? নিমিত্তার্থে সম্প্রদান। এরকম আরো একটা উদাহরণ দিয়ে দেখেন, ওই যে কবি জ্ঞানদাসের একটা বিখ্যাত লাইন আছে, সুখের লাগিয়া এঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। সুখের লাগিয়া এঘর বাঁধিনু, সুখের লাগিয়া এঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। সুখের লাগিয়া এঘর বাঁধিনু, এখানে সুখের লাগিয়া কোন কারক? সুখের লাগিয়া। তাহলে সুখের লাগিয়া এঘর বাঁধিনের মানে কি? সুখের লাগিয়া এঘর বাঁধিনের মানে হচ্ছে সুখের জন্য এঘর বাঁধলাম, সুখের জন্য এঘর বাঁধলাম। তো কিসের জন্য? সুখের জন্য। এই যে বললাম জন্য বা নিমিত্ত বোঝালে সেটাও কিন্তু সম্প্রদান কারক হবে। কি সম্প্রদান? এই যে নিমিত্তার্থে সম্প্রদান কারক। কথা ক্লিয়ার কিনা বলেন? দোপাকে কাপড় দাও, এখানে কাপড় কর্ম কিনা? হ্যাঁ অবশ্যই কাপড় কর্ম। কি দেবে? কাপড় দেবে। কি দ্বারা প্রশ্ন করলে তো অবশ্যই কর্মকারক পাওয়া যায়, সুতরাং এখানে কাপড় কর্ম। আচ্ছা, এখন খেয়াল করেন ওই যে যেই প্রশ্নটা করেছিলেন একজন, প্রশ্নটা ছিল হচ্ছে ফুলের গন্ধে মাথা ঘোরায়, ফুলের গন্ধে মাথা ঘোরায়। আমি আবারও লিখছি, ফুলের গন্ধে মাথা ঘোরায়। খেয়াল করেন, তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে ফুলের গন্ধে মাথা ঘোরায়। আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে ফুলের কোন কারক? ফুলের কোন কারক? এখানে ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে ঘুরায়, তাই না? ঘুরায়। আচ্ছা, এইবার এখানে কথা হচ্ছে ফুলের গন্ধে মাথা ঘুরায় মানে মাথা ঘুরছে, তাই তো? তো ঘোরার কাজটা কে করছে বলেন তো? ঘোরার কাজটা কে করছে? ঘোরার কাজটা মাথা করছে, তাই না? মাথাই ঘুরছে, সেই কারণে মাথা কিন্তু কর্তৃকারক হবে। নর্মালি আমরা প্রশ্ন করলে এভাবে প্রশ্ন করবো যে কি ঘুরাই? মাথা ঘুরাই না, ঘোরার কাজটা কে করছে? মাথা করছে, কারণ মাথা এখানে কর্তৃকারক। এখন কথা হচ্ছে এই যে এই কিসের দ্বারা মাথাটা ঘুরছে? কিসের দ্বারা মাথাটা ঘোরার কাজ হচ্ছে? এই গন্ধের দ্বারা। কিসের দ্বারা মাথা ঘুরছে? গন্ধের দ্বারা মাথা ঘুরছে, সেই কারণে গন্ধটা হচ্ছে এখানে করণ কারক। এখন কথা হচ্ছে এই ফুলটা কোন কারক? দেখেন এই ঘোরানোর সাথে ফুলের কিন্তু সরাসরি কোনো সম্পর্ক নাই। আপনি হয়তো বলবেন ফুলের গন্ধের দ্বারাই তো ঘুরছে, কিন্তু না, কারকে কিন্তু ওইভাবে চিন্তা করা হয় না। কারকে প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা ক্যারেক্টার। তাহলে এখানে ঘুরাচ্ছে কে? মাথা। কিসের দ্বারা ঘুরাচ্ছে? গন্ধের দ্বারা। তাহলে এখানে কিন্তু আর কোনো পক্ষ নাই, তার মানে এই ঘুরানোর সাথে এই ফুলের কোনো সম্পর্ক নাই, তার মানে এই পদটার ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক নাই। আমরা আমাদের প্রচলিত ব্যাকরণে পড়েছি ক্রিয়ার সাথে যার সম্পর্ক নাই সে কখনো কারক হবে না, সে কারণে আমাদের প্রচলিত ব্যাকরণ অনুযায়ী এটা কোনো কারক নয়। তবে এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে সম্বন্ধ পদ। কি নাম? সম্বন্ধ পদ। খেয়াল করে দেখেন ফুলের গন্ধ ক্রিয়ার সাথে সম্পর্ক না থাকলে কিন্তু আরেকটা পদের সাথে সম্পর্ক আছে। এই ফুলের সম্পর্ক কার সাথে? গন্ধের সাথে। কিসের গন্ধ? ফুলের গন্ধ। আমাদের প্রচলিত ব্যাকরণ বলা হচ্ছে যে সকল পদের ক্রিয়ার সাথে সম্পর্ক থাকে না কিন্তু অন্য আরেকটা পদের সাথে সম্পর্ক থাকে তাকে বলা হয় সম্বন্ধ পদ। কি বলা হয়? সম্বন্ধ পদ। তাহলে এটা হচ্ছে আসলে সম্বন্ধ পদ, এটা কিন্তু কারক নয়। এটা হচ্ছে আমাদের প্রচলিত ব্যাকরণ অনুযায়ী। কিন্তু
আমাদের নতুন যে নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বই, সেখানে কিন্তু এই সম্বন্ধ পদটাকেই কারকের অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্বন্ধ পদটাকে এখানে সম্বন্ধ কারক বলা হয়েছে। তাহলে যদি আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে ফুলের গন্ধে মাথা ঘোরায়, এখানে ফুলের কোন কারক, যদি ওখানে অপশনে সম্বন্ধ পদ থাকে সম্বন্ধ পদ দেবেন, যদি সম্বন্ধ পদ না থাকে তাহলে সম্বন্ধ কারক দেবেন। আর যদি সম্বন্ধ কারক এবং সম্বন্ধ পদ দুইটাই থাকে তাহলে সম্বন্ধ কারকটাই দিবেন, কারণ নতুন ব্যাকরণ যেহেতু সম্বন্ধ কারকের মধ্যে এই উদাহরণটা অন্তর্ভুক্ত করা হয়েছে। কথা কি বোঝা গেছে? আচ্ছা, প্রিয়তা বলছে কিসের হলে তো করণ। কোথায় কিসের হলে করণ বলেছে? আমরা বলছি কিসের সাহায্যে বললে করণ, কিসের সাহায্যে। এখন যদি বলতেন কিসের সাহায্যে ঘুরাই, গন্ধের সাহায্যে ঘুরাই, সেই কারণে গন্ধটা করণ কারক হয়েছে। ঠিক আছে? আচ্ছা বলেন ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলেন। তন্ময় সরকার বলছে ক্লিয়ার, ভেরি গুড। ক্লাসটা শেয়ার দিয়েছেন তো? একটাই কিন্তু চাওয়া, ক্লাসটা শেয়ার দিবেন। ক্লাসটা শেয়ার দিলে প্রথমত আপনার উপকার, আপনি পরে ক্লাসটা খুঁজে পাবেন, কারণ অবশ্যই আমাদের ক্লাসটা থাকবে এখানে, আমি ডিলিট করব না লাইভটা। আর দ্বিতীয়ত পরে আপনি খুঁজে পাওয়া সহজ হবে, কারণ আমাদের পেজে তো অনেক পোস্ট হবে, কোথায় আপনি পরে প্রয়োজনের সময় এটা খুঁজে পাবেন না, কিন্তু আপনার আইডিতে থাকলে আপনি এটা সরাসরি খুঁজে পাবেন। আর আপনার বন্ধু বান্ধব যারা আছে, যাদের এই ক্লাসটা প্রয়োজন, তারাও কিন্তু ক্লাসটা পেয়ে যাবে। এই যে একটা প্রশ্ন সুন্দর করেছে বাঙালি বাবা, এখন বলছে যদি আমাদের প্রশ্নটা, আমি এই ধরনের প্রশ্ন খুব পছন্দ করি, প্রশ্ন করছেন যদি আমাদের দাগটা পুরো পথটা নিচে থাকতো, অর্থাৎ ফুলের গন্ধে এই পুরোটার উপর যদি দাগ থাকতো, অর্থাৎ উনি বলতে চাচ্ছেন, আমি একটু মুছে মুছে করি, কোনটা মুছবো কোনটা মুছবো, আচ্ছা এদিকে লিখি, না মুছে লিখি। দেখেন উনি বাঙালি বাবু খুব চমৎকার একটা প্রশ্ন করছেন, বলছেন এই যে আমরা বললাম ফুলের গন্ধে মাথা ঘুরাই, কি ঘুরাই, ফুলের গন্ধে মাথা ঘুরাই। ওনার প্রশ্ন হচ্ছে ফুলের তো সম্বন্ধ কারক বুঝলাম, কিন্তু যদি এমন হতো যে এটা ফুলের গন্ধে পুরোটার নিচে দাগ থাকতো তাহলে কি হতো। দেখেন যদি পুরোটার নিচে দাগ থাকতো তাহলে সেটা অবশ্যই কিন্তু করণ কারক হতো। কিসের সাহায্যে বা কি দিয়ে মাথা ঘুরাই? ফুলের গন্ধ দিয়ে মাথা ঘুরাই, সেই কারণে ফুলের গন্ধের সাহায্যে মাথা ঘুরাচ্ছে, সেই কারণে এটা কিন্তু অবশ্যই করণ কারক হতো। ফুলের গন্ধে একসাথে থাকলে করণ কারক হতো। সুমন হোসেন বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ। তন্ময় বলছে লিখেও রেখেছে, বাহ চমৎকার। তন্ময় বলছে শেয়ার ডান, খায়রুন নাহার ক্লিয়ার, ওকে ভেরি গুড। হৃদন শাহ বলছেন এখন বুঝি পরে আবার ভুলে যায়, সেই কারণে তো বলছে ক্লাসটা শেয়ার করে রাখেন নিজের টাইম লাইন, যাতে পরে সময় পেলে যাতে একটু দেখে নিতে পারেন। ওকে, তাহলে এই বোর্ডটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন। আজকে চমৎকার ব্যাপার ঘটেছে। আজকে আমি একটা জিনিস আইডেন্টিফাই করেছি গত ক্লাসের পরে, যে গতদিন আমরা যে লাইভ টাইম প্রায় 5 ঘন্টার, ওই লাইভে আমরা দেখেছিলাম যে অনেকবার বোর্ড কাপাকাপি করছিল। তো এটা বোর্ড কাপাকাপি কি কারণে, কি করলে না করতে পারে, এটা আমি একটু গবেষণা করে বের করেছি। তো আজকে যার ফলাফল আলহামদুলিল্লাহ, আজকে কিন্তু আমাদের বোর্ডে কাপাকাপি হচ্ছে না। তো যাই হোক, আপনারা সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন। মনে করেন আমরা একটা লাইন লিখলাম যে ছাদ থেকে পানি পড়ে, ছাদ থেকে নদী দেখা যায়, তিলে তৈল আছে, তিলে তৈল হয়। খেয়াল করেন এই জিনিসটা, খুব ভালো করে খেয়াল করেন, ঠিক আছে? মনে রাখবেন যে কোন স্থানে অবস্থান করা বোঝালে, কি বললাম, কোন স্থানে অবস্থান করা বোঝালে, অবস্থান করা বোঝালে অধিকরণ কারক হয়। আর সরে গেলে অপাদান কারক হয়। কোন স্থানে অবস্থান করলে অধিকরণ হয়, সরে গেলে অপাদান কারক হয়। হ্যাঁ, খেয়াল করে দেখেন, আমরা যদি ছাদ থেকে নিচে দাগ দিই, তিলের নিচে দাগ দিই, ভালো করে দেখেন তো। আচ্ছা আমি দাগটা একটুখানি চেঞ্জ করি। মনে করেন ছাদ থেকে পানি পড়ে, ভালো করে দেখেন, ছাদ থেকে পানি পড়ে। আচ্ছা ছাদ থেকে পানি পড়ে, তাহলে পানিটা কি ছাদে অবস্থান করছে না কি ছাদ থেকে সরে যাচ্ছে?
ছাদে অবস্থান করছে নাকি সরে যাচ্ছে? ছাদ থেকে পানি পড়ে, তাহলে পানিটা ছাদ থেকে সরে যাচ্ছে না? যেহেতু সরে যাচ্ছে, সেই কারণে কোথা থেকে সরে যাচ্ছে? ছাদ থেকে সরে যাচ্ছে। সেই কারণে যেখান থেকে সরে যাবে সেই স্থানটা হয়ে যাবে অপাদান কারক। আর দেখেন ছাদ থেকে নদী দেখা যায়, যদি বলি ছাদ থেকে নদী দেখা যায়, তার মানে কি ছাদ থেকে আপনি পড়তে পড়তে নদী দেখেন? তা তো না। ছাদ থেকে নদী দেখা যায় মানে ছাদ একটা স্থান যেখানে অবস্থান করলে নদী দেখা যায়। ছাদ থেকে নদী দেখা যায় মানে হচ্ছে ছাদে অবস্থান করলে নদী দেখা যায়। তাহলে ছাদে অবস্থান করলে নদী দেখা যায়, তাহলে অবস্থান করা বোঝাচ্ছে। অবস্থান করা বোঝালে সেটা কোন কারক হয়ে যাবে? অধিকরণ কারক। এখন আপনাদের সামনে প্রশ্ন, তিলে তৈল হয়, তৈল কোন কারক? আর তিলে তৈল আছে, তৈল কোন কারক? বলেন এই দুটাতে তৈল কোন কারক হয় বলেন। অলরেডি অনেকে উত্তর করে দিয়েছেন দেখতে পাচ্ছি। পদের ক্লাস চাই, আচ্ছা ঠিক আছে, পদের ক্লাস নেব, সমস্যা নাই। বলেন তিলে তৈল হয়, তিলে তৈল আছে, কোনটা কোন কারক হবে? শিপন অলরেডি বলছেন যে 3 নম্বর অধিকরণ, 4 নম্বর অপাদান। কোনটা কোন কারক হবে? তিলে তৈল হয়, তিলে তৈল আছে, কোনটা কোন কারক হবে বলেন দেখি। আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি, কারণ আমি জানি আপনারা কমেন্টে কি করবেন, উত্তরে কি করতে পারে সেটা আমার আইডিয়া আছে। আমি একটু আপনাদের কাছে উত্তরটা চাচ্ছি এই কারণেই, যাতে আপনার পরবর্তীতে হয় কি ভুল করে শিখলে সেটা কিন্তু বেশি মনে থাকে। ওকে, তৈল অধিকরণ কারক, দ্বিতীয়টা অধিকরণ কারক। আচ্ছা খেয়াল করেন, প্রথম কথা হচ্ছে তিলে তৈল আছে, তিলে তৈল হয়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই দুইটার একটা অপাদান বা অধিকরণ কারক না। অপাদান বা অধিকরণ কারক হবে কখন জানেন? যদি আমি তিলের নিচে দাগ দিতাম। আমি শুরুতেই বলে দিয়েছিলাম না, দাগটা কার নিচে, এটা ভালো করে খেয়াল রাখতে হবে। বইতে আমাদের এই দুইটা উদাহরণে আছে, কিন্তু দাগ আছে তিলের নিচে, তৈলর নিচে না। ঠিক আছে? হ্যাঁ, যদি তিলের নিচে দাগ দিই, তাহলে তিলে তৈল আছে যখন বলছি, তাহলে তৈলটা তিলে আছে, আছে মানে অবস্থান করছে। অবস্থান করলে সেটা অবশ্যই অধিকরণ কারক হবে, অবস্থান করলে অধিকরণ কারক। আর যখন বলছি তিলে তৈল হয়, মানে তিল থেকে তৈলটা পাওয়া যায়, বের হয়ে আসে। তিলে তৈল হয় মানে কি তিল থেকে তৈলটা বের করে আনা হয়। তাহলে তিল থেকে তৈলটা বের করে আনা হয়, তাহলে তৈলটা কিন্তু আর তখন তিলের মধ্যে থাকছে না, তিল থেকে বের হয়ে আসছে, সরে আসছে, সেই কারণে সেটা হচ্ছে অপাদান কারক। এখন কথা হচ্ছে এই তৈল কোন কারক? তৈল হচ্ছে কর্তৃকারক। তিলে তৈল আছে, তাহলে এই যে আছে, এই থাকার কাজটা কে করছে? তৈল। তিলে তৈল হয়, এই যে হওয়ার কাজটা কে করছে? তৈল। যে কাজ করে সেই কর্তৃকারক। কথা ক্লিয়ার? ঠিক একইভাবে দেখেন, যদি বলি ছাদ থেকে পানি পড়ে, এই পানিটা কোন কারক হতো? পড়ার কাজটা কে করছে? পানি নিজেই পড়ছে, সে কারণটা কর্তৃকারক হতো। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি তাই হয় তাহলে আমাকে একটু বলেন তো, ছাদ থেকে নদী দেখা যায়, এই নদীটা কোন কারক হবে বলেন দেখি। নদীটা কোন কারক হবে বলেন দেখি। নদী কোন কারক হবে বলেন। ছাদ থেকে নদী দেখা যায়, নদী কোন কারক হবে? হ্যাঁ, খেয়াল করে দেখেন, হ্যাঁ কর্মকারক। কারণ কি, নদী দেখা যায়, দেখা যাওয়ার কাজটা তো নদী করছে না, নদী দেখছে নাকি? না, তার মানে নদী এখানে কোনো কাজ করছে না, সে কারণে নদী কিন্তু এখানে কর্তৃকারক না। কি দেখা যায়? নদী দেখা যায়। কি দ্বারা প্রশ্ন করলে? কর্মকারক। তাহলে নদী কিন্তু এখানে কর্মকারক। এই যে ভুলটা করেছেন দেখছেন, এই যে প্রিয়তা এবং বাঙালি বাবু ভুলটা করেছেন, উপরেরটা করতে দেখে নিজেরটাকেও কর্তৃভাব বলে দিয়েছেন। কিন্তু ভালো করে দেখেন, ছাদ থেকে নদী দেখা যায়, এখানে ক্রিয়া কোনটা? দেখা যাওয়া। নদী কি নিজে দেখছে বলেন? নদী হচ্ছে এখানে কর্মকারক। ঠিক আছে? ওকে, এখন তাহলে খেয়াল করে দেখেন, আমরা যেখানে ছিলাম সেখানে যাই, যে অপাদান এবং অধিকরণ কারক ক্ষেত্রে তাহলে মনে রাখতে হবে যে কাজটা মানে যদি স্থানে অবস্থান করে, অবস্থান করলে অধিকরণ কারক, আর স্থান থেকে সরে গেলে অপাদান কারক। ঠিক আছে? এই দুইটা উদাহরণ ভালো করে আমি আরেকবার বলে দিচ্ছি। তিলে তৈল আছে যখন বলছি, তিলে তৈল আছে, তার মানে তৈলটা তখন তিলের মধ্যে অবস্থান করছে, তিলের মধ্যে অবস্থান করছে, অবস্থান করছে, সেই কারণে এটা অধিকরণ কারক। কিন্তু যখন বলছি তিলে তৈল হয়,
তার মানে তিলে তৈল হয় মানে তিল থেকে তৈলটা তৈরি হয়, তিল থেকে তৈলটা জাত হয় বা উৎপন্ন হয়। তাহলে তিল থেকে যখন তৈলটা হচ্ছে তার মানে তিল থেকে তৈলটাকে বের করে আনা হচ্ছে, তাই না? তিল থেকে যন্ত্রের মাধ্যমে আমরা মেশিনে তিলটা দিচ্ছি, সেখান থেকে তৈল হয়ে বের হয়ে আসছে। তার মানে তৈলটা তার তিলের মধ্যে থাকছে না, তিল থেকে তৈলটা বের হয়ে আসছে, সেই কারণে এই তিল হচ্ছে অপাদান কারক। কথা ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকছে। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। আমাদের ক্লাস হবে আবার কোন দিন, সেটা আমাদের এই পেজে, ওয়াহিদ সবুজ স্যার পেজ, এই পেজটাতে একটু ফলো দিয়ে রাখবেন, তাহলে আপনারা সুন্দর করে অবশ্যই জানতে পারবেন নিয়মিত যে কখন কোন ক্লাসটা হবে কোন দিন। আর এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন। আর সেই সঙ্গে আবার একটু বলে দিই, আমাদের এখন ভর্তি চলছে পূর্ণাঙ্গ ব্যাকরণ কোর্সে, যেটা আমাদের এই পূর্ণাঙ্গ ব্যাকরণ কোর্সে ভর্তি হতে হলে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01511527124, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলেই আপনার ভর্তির ব্যাপারে ডিটেল জানতে পারবেন। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ক্লাসে এ পর্যন্ত, দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।